এই মুহূর্তে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে কি ধরনের অস্থিরতা রয়েছে এই মুহূর্তে? পাকিস্তানের পক্ষে খুব কি সহজ হবে বিষয়টা যে বাংলাদেশ এবং চায়না আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ভারতকে বেগ আরো বেশি দেওয়া, এরকম কি খুব সম্ভাবনা, সেটা কি খুব সহজ হবে বলে মনে হয়? একটা ফরাসি ভাষায় কথা আছে রিজন দেত্রে বলে, রিজন দেত্রে মানে রিজন ফর এক্সিস্টেন্স। যে কোনো সংস্থা, দেশ, মানুষ, সমাজের একটা রিজন ফর এক্সিস্টেন্স, মূল ইস্যু যার জন্য সে অস্তিত্বটা রয়েছে। পাকিস্তানের রিজন দেত্রে কিন্তু ইন্ডিয়া বিরোধিতা। পাকিস্তান তো আর্টিফিশিয়াল দেশ তৈরি হয়েছিল, ওটা তো কোনো জিও স্ট্র্যাটেজিক যুক্তি ছিল না, না অর্থনৈতিক না সামাজিক যুক্তি ছিল না। আমেরিকা ইংল্যান্ড তৈরি করেছিল ওটাকে বাফার স্টেট, ডুরান্ড লাইনের ওপরে, যাদের তার আগে 200 বছর ধরে ছিল রাশিয়ার বিপ্রতীপে। ইন্ডিয়ান আর্মি সেখানে, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি সেখানে মোতায়েন ছিল। স্বাধীন হওয়ার পর কি করবে, কোন দিকে নেহেরু গান্ধীর দল যাবে, নল অ্যালাইন ফ্যালাইন, তার থেকে পাকিস্তানিদের একটু পৃষ্ঠপোষকতা করে তাদের একটা ওই পুরনো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির আদলে ওরা একটা ওই ন্যাটো সমর্থিত পাকিস্তান আর্মি তৈরি করেছিল। পাকিস্তান তখন অত্যন্ত গরিব দেশ, অত্যন্ত গরিব দেশ, তার মধ্যেও কিন্তু আর্মি বড় লোক ছিল প্রথম থেকে। সেটা ন্যাটোর দাক্ষিণ্যে সেন্টো, সিয়াটো সব নানা রকম নাম দিয়ে পাকিস্তানকে তার মধ্যে ঢুকিয়ে রেখেছিল। এখন যে আপনি ঘটনাটা দেখলেন না, এখানে বুঝতে হবে সোফিয়া ম্যাডাম, আসিম মুনির হচ্ছেন জিয়াউল হক 2 নম্বর, বা জিয়াউল হক লাইট, এখন যেরকম আপনার ওই এয়ারলাইন্স গুলোকে বলে লাইট, LIT, সস্তার আর কি এয়ারলাইন্স। উনি হঠাৎ করে এই পেহেলগামের ঘটনার 1 সপ্তাহ আগে একটা অদ্ভুত স্টেটমেন্ট দিলেন ভিডিওতে, স্টেটমেন্ট তো না, 2 নেশন থিওরির যৌক্তিকতা নিয়ে। 80 বছর 75 বছর আগে, 90 বছর আগে সেটা গল্প হয়ে গেছে। পাকিস্তান পেয়ে গেছেন ওনারা ডিরেক্ট অ্যাকশন করে, যে না হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না, আলাদা কম, আলাদা জাতি, আলাদা ধর্ম, আলাদা সবকিছু। এই কথাটা বলার কোনো প্রাসঙ্গিকতা ছিল না এই 2025-এর মে মাসে দাঁড়িয়ে, কিন্তু উনি বললেন। তখনই আমরা প্রমাদ গুনেছিলাম। আপনাকে বুঝতে হবে আভ্যন্তরীণ কথাটা আপনি তুললেন, পাকিস্তান আভ্যন্তরীণ অবস্থা। ঠিক যেমন ইউনূস সরকার হচ্ছে তার কোনো লেজিটিমেসি নেই, ইললেজিটিমেট সরকার, তেমনি পাকিস্তানের সরকার কিন্তু ইললেজিটিমেট সরকার। ইমরান খানকে সফট কু করে সরিয়ে জেলে ভরে অত্যাচার করে তারপরে ওনারা একটা যারা রাজনৈতিকভাবে মানে পরিত্যক্ত সেরকম লোকজনকে ধরিয়ে এনে ওরা সরকারে বসিয়েছেন। আর আপনারা এই মনে করি যে দুজনকেই, সোফিয়া ম্যাডাম, সুবিদ্যা, যখন ইমরান খানের এই ঘটনা ঘটছে তখন পাকিস্তানে এমন কতগুলো জিনিস হয়েছিল যেগুলো ইতিহাসে পাকিস্তান দেখেনি 1947-এর পর থেকে, দেখেনি, উপমহাদেশ দেখেনি, বাংলাদেশ দেখেছে, ভারত পাকিস্তান দেখেনি। সেটা কি? জেনারেলদের বাড়ি ঢুকে ঢুকে লুট। পাকিস্তানের জেনারেল হচ্ছে ডার্লিং অফ দ্য নেশন, প্রথম থেকে তারা খুব সেখানে ডার্লিং না, দে আর মোস্ট হেটেড। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ দেখতে পারে না, 2 চোখে দেখতে পারে, এখন পারে না। কিন্তু ওটাই ছিল কন্টিনিউটি, মানে আর কিছু না হলে আর্মি আছে, কন্টিনিউটি ছিল। সেটা লিয়াকাত আলী খানকে খুন করে যখন আইয়ুব এলেন, তখন আইয়ুব পপুলার, যুদ্ধে হেরে গেলে আনপপুলার হয়ে যায় ওখানে, সঙ্গে সঙ্গে রাতারাতি ভোল পাল্টে যায়। ভুট্টোকে ফাঁসি দিয়ে জিয়াউল হক প্রচন্ড পপুলার ওই ইসলামিস্টদের কাছে, ও কিছু না হলে আর্মি আছে। এই প্রথম দেখা গেল আর্মির প্রতি হেট্রেটটা, এবং এটা কিন্তু শুধু রাস্তায় না, সোশ্যাল মিডিয়াটিকে, মানে এখন এই যুদ্ধের মধ্যেও লোকে বলছে আসিম মুনিরকে কেন GHQ থেকে লোকে গুলি করছে না, মানে পাকিস্তানিরা বলছে আসিম মুনির is one of the most unpopular army chiefs the Pakistan nation has ever seen after independence, after its creation. সে নিজেকে লেজিটিমাইজ করবে কি করে? এই যে আর্মি বিরোধী এই যে একটা প্রবল জনরোষ তৈরি হয়েছিল পাকিস্তানে গত 2 বছর ধরে, এটা তো অশনি সংকেত ওদের পক্ষে। কি করে, মানে ওদের তো একটা আর্টিফিশিয়াল স্টেট, আফগান তালিবান ওদের এটা আগেও হয়েছে। মুশারফকে তো স্টেপ ডাউন করতে হয়েছিল এই ধরনের মুভমেন্টে, ইভেন লয়াররা তার এগেইনস্টে দাঁড়িয়ে গেল, রাইট, সুপ্রিম কোর্ট ইত্যাদি। কিন্তু এই যে প্রবল জনমানসে যে এই একটা মানে
বিক্ষোভ বিদ্রোহ, আর্মির নাম শুনলে লোকে রেগে যাচ্ছে। আর্মির নামে কি বলেছে আর কি বলেনি তখন লোকে, যে কথাটা শত্রুরা আমরাও বলতে পারি না বোধহয়, ওরা পাকিস্তানিরা বলছে আর্মির নামে। ব্যক্তিগত কুচ্ছা, ইনক্লুডিং ব্যক্তিগত কুচ্ছা, মানে এক একজনের ব্যক্তি জীবন ধরে। তো সেইখানে দাঁড়িয়ে তাকে লেজিটিমেসি ফিরে পেতে গেলে সে খুব একটা ক্যানি গেম, যাকে ইংরেজিতে বলে ক্যানি গেম খেললো। উপমহাদেশে কোনটা খায়? ধর্ম খায়, ইন্ডিয়ায় খায়। আপনার জিএসটি যদি 18 জায়গায় 80% হয়, তাহলেও এখানে আপনি আব্দুল টাইট ওয়া বললে আপনি এখানে লোকজন জড়ো করতে পারবেন। বাংলাদেশে খাচ্ছে, এই হিন্দু হয়ে গেল, মুজিবের বাবা আসলে হিন্দু ছিল, এসব গল্প শুনতে পাচ্ছে। পাকিস্তানেও খায়। উনি এটা ছোট্ট করে তাসটা খেললেন। শুধুও খেললে হবে না, উনি ভিতটা দাঁড় করলেন, তার উপর একটা ফ্ল্যাট বাড়ি সুন্দর বানাতে হবে, তবে লোকে কিনবে, শুধু ভিতে কিনবে না। উনি পেহেলগাম করলেন অত্যন্ত এফেক্টিভলি। এটা যদি আমি সমর অ্যানালিস্ট হিসেবে যদি বলি, ব্যাপারটা সমর বিশ্লেষক হিসেবে, আমি যদি ভারতীয় হিসেবে না বলি, ব্যক্তিগত সেন্টিমেন্ট বাদ দিয়ে, ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট মুভ আসিফ মুনিরের। এখানে ওয়াকআউট টকআউট নিয়ে গন্ডগোল হচ্ছে, এখানে একটা বিরাট দাঙ্গা হাঙ্গামা লাগাতে পারে। সাকসেসফুল অপারেশন, কারো টিকি ছোঁয়া গেল না। শুধু তাই না, মানে কি ক্রুড ফর্মে করা হলো, এনা যে না ভারতের বিরোধী আপনার 370 ধারা ভাড়া কিচ্ছু না। তুমি হিন্দু, তোমায় গুলি করবে, তুমি হিন্দু গুলি খাও, গলি খা দেবাব্বরের ভাষা। এর থেকে বড় চোখে আঙুল দিয়ে একটা তো কমিউনাল প্রভোকেশন তৈরি করা যায় না। উনি জানেন যে এসব করলে ইন্ডিয়াতে রায়ট হবে। ওয়াকআউট টকআউট হচ্ছে, আর বাকি তো রয়েছে এই বিফ এসব তো ঘটনা রয়েছে, নবরাত্রি ফবরাত্রি তো রয়েছে। এটা করলেন। ইন্ডিয়া তখন একটা আছে না, যে আপনি ষাঁড়ের সামনে যদি লাল কাপড় ঝোলান, ষাঁড় আপনাকে চার্জ করবে। এটা ষাঁড়ের ডিএনএ তে আছে, তো বুল ফাইটিং এ ডিএনএ তে আছে। আজকে এখানে এই মোদী সরকার ম্যাচো টক, যেটাকে বলে 56 ইঞ্চি টক, এমন জায়গায় নিয়ে গেছে, তাদের ইকোসিস্টেম তাদের সময় দেবে না যে আপনি স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে আপনি প্রত্যাঘাত করুন, দেবেন না। দে ওয়ান্ট আ কাইনেটিক অ্যাকশন, নাহলে মোদির কালকে গদি নড়ে যাবে। প্রথমে ওই আপনি ইন্ডাস ওয়াটার এটা করলেন, আপনি চুক্তি বাতিল করে দেবো, ওটা দীর্ঘমেয়াদী ব্যাপার। ওটা ওইভাবে রাতারাতি বাতিল করে কি করবেন? আপনাকে তো জলটাকে ডাইভার্ট করতে হবে, সেটা অনেক 20 বছরের ব্যাপার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি জলে তো বিষ মেশাতে পারেন, এই বাজে কথা এসব বলছিল, ওসব হয় না। তো তখন এই 9টা জায়গায় আমি সার্জিক্যাল স্ট্রাইক। এটা হচ্ছে জানেন, আপনারা হয়তো জানেন যারা ক্রিকেট ফলো করেন, 1930-এর দশকে আমাদের ইংলিশ ক্যাপ্টেন জাডিন সাহেব টিম নিয়ে গেছিলেন অস্ট্রেলিয়াতে, ব্র্যাডম্যানের টিম। হ্যারল্ড লারুড ছিল তার ফাস্ট বোলার। সেখানে বডি লাইন সিরিজ, কুখ্যাত বডি লাইন সিরিজ খেলা হয়েছিল। উনি শরীর তাক করে করে লারুডকে দিয়ে উনি বাউন্সার বল করাতেন, শরীর তাক করে লেগ সাইডে, এবং বোলার, উইকেট কিপার এবং আরেকজন ছাড়া 8 জন ফিল্ডার থাকতো লেগ সাইড। এটাকে বলে লেগ থিওরি। লেগ থিওরি মানে আমি বল তুলবো শরীর তাক করে, তুমি হাতে লাগবে, গ্লাভসে লাগবে, ব্যাটে লাগবে, কিছু লাগবে, আমি ক্যাচ ধরবো, কোথাও না কোথাও ক্যাচ যাবে। উইকেট কিপার থেকে ফাইন লেগ, ডিপ ফাইন লেগ, মিড উইকেট, মিড অফ থেকে কোথাও না কোথাও, শর্ট ফাইন লেগ কোথাও না কোথাও যাবে। 8টা ফিল্ডার। আসিফ মুনির জানে যে মোদির সঙ্গে সঙ্গে ওই রেড ফ্ল্যাগের মতন ষাঁড় যেরকম চার্জ করে উনি কিছু করবেন। ওরা কিন্তু এই কথাটা আমি আপনার চ্যানেলে বলেছি, আমি আমাদের জয়ন্ত চ্যানেলে, স্যান্ডি ওয়ার্সে অনেকবার বলেছি, এটা ইন্ডিয়া সেন্টিনেলসে আমি লিখেওছি। কি এই 24-25-এর যে যুদ্ধ হবে, আমার এটা অন রেকর্ড আছে, আমি বলেছি সেটা কিন্তু চায়না ওয়ার। পাকিস্তান হোক মোহরা, এই 2.5 ফ্রন্ট অরিজিনাল চায়না ওয়ার। চায়নার সঙ্গে পাকিস্তানের ইন্টার অপারেবিলিটি আছে। ইন্টার অপারেবিলিটি মানে কি দুজন একসঙ্গে যুদ্ধ করবে, এক কমান্ডের তলায়। এটা যেই 6 তারিখে হলো, চায়না অ্যাক্টিভ হয়ে গেল। চায়না যে অস্ত্র দিয়েছে, PL-50 ক্ষেপণাস্ত্র, এয়ার টু এয়ার, J-10C, 17 যা যা দিয়েছে, তারা একদম ফিল্ডিং সাজিয়ে বসেছিল। তোমায় কিচ্ছু করতে হবে না, ইন্ডিয়া আসবে, তুমি রেডি থাকো। এই কথাগুলো আমি না প্রথম দুদিন আমি বলিনি, আমি জানতাম
বলিনি, কেননা আমি চাই না জল গোলা করে আমার সূত্র, গোপন সূত্র, এসব গল্প আমি দিতে চাই না। এটা এখন দুতরফে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ইন্ডিয়া থেকে হচ্ছে, আমার সূত্র বলে কিচ্ছু না। এটা একটা সেন্সিটিভ ব্যাপার, এখানে দেশের ইন্টারেস্ট আছে। আমি আমার সূত্রপুত্র গল্প আমি দিতে চাই না, আমি জেনেও বলি না। কিন্তু আমি এবার ইন্টারন্যাশনাল মিডিয়াকে করছি, ভারত পাকিস্তানের কারোর পার্টিশান মিডিয়া না। যা টেলিগ্রাফের ইংল্যান্ডে আর্টিকেল বেরিয়ে গেছে যে চায়নার সাহায্যে ডাইরেক্ট, মানে শুধু সাহায্য করবে না, চায়নার অপারেশনাল কমান্ডের তলায় পাকিস্তান এমন অবস্থা সৃষ্টি করলো, 4টে বিমান ইন্ডিয়ার পড়লো একটা রাফাল সমেত, এবং 300 কিলোমিটারের মধ্যে কোনো প্লেন উঠতে পারলো না ইন্ডিয়ার বর্ডার থেকে, গ্রাউন্ডেড হয়ে গেল ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা আমার কথা নয়, আর্টিকেলে, প্রিন্টেড আর্টিকেলে দিয়েছে। প্রথম দিনই রয়টার্স এর খবর ছিল, আমি আবার কোনো বেগ ইউটিউব চ্যানেল ফ্যানেলে কার কে বলেছে কিচ্ছু না, রয়টার্স এর খবর ছিল যে জম্মু কাশ্মীরে 3টে ইন্ডিয়ান প্লেন পড়েছে। কার প্লেন পড়েছে বোঝা যাচ্ছে না, বললেন কেউ তো আইডেন্টিফাই করে, পাকিস্তানের হতে পারে। কিন্তু আমাদের এয়ারফোর্সের যিনি চিফ অফ অপারেশন, এয়ার মার্শাল ভারতী সাহেব, উনি গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন যে পাকিস্তানের কোনো প্লেন ইন্ডিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে ঢোকেনি। তাহলে কার প্লেন পড়েছে? ভারতেরই প্লেন 3টে পড়েছে। হ্যাঁ, পাকিস্তান মিথ্যা কথা বলেছিল, 5টা রাফাল ফাফাল কিছু পড়েনি। ভাটিন্ডার কাছে আকালি কালান বলে একটা গ্রাম আছে, ভাটিন্ডা জেলা, পাঞ্জাবে, সেখানে রাফালের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। 4টের হিসেব পাওয়া গেছে, 3টে বলছে আপনার রয়টার্স কাশ্মীরে, CNN এটা সঙ্গে সঙ্গে 7 তারিখই বলেছে এই রাফালের ঘটনাটা, এবং টেলিগ্রাফে ওটা পরিষ্কার, ওটা বলা হয়েছে, ক্লেম করা। এবং ভারতীয় বিমান বাহিনী থেকে এটা রিফিউট করা হয়নি, এটা মিথ্যা কথা কিন্তু একবারও বলেননি। বলেছেন এই মুহূর্তে আমরা বলবো না, যুদ্ধের পরিস্থিতি আছে, বলবো, পরে বলবো। তাহলে আপনি বুঝে নিন এর মানেটা কি। একবারও বলেননি এই কথাগুলো ফেক নিউজ। এইটা কিন্তু অশনি সংকেত। যুদ্ধ হলে বিমান পড়বে, ইউক্রেন যুদ্ধে প্রমাণ হয়ে গেছে। সুপার ওয়েপন বলে কিছু হয় না। রাশিয়া যখন ওই আপনার আমেরিকার দেওয়া প্যাটার্ন ট্যাঙ্ক ওরা ব্যবহার করেছিল 65-71 সালে, পাকিস্তান ইন্ডিয়া শয়ে প্যাটার্ন ট্যাঙ্ক উড়িয়েছিল, সাবার জেট উড়িয়েছিল, ওটা পাকিস্তান মনে করতো সুপার ওয়েপন, কিচ্ছু হয়নি। ইন্ডিয়া ওই সেঞ্চুরিয়ান দিয়ে আর শেরম্যান দিয়ে লড়াই করেছিল, আর ন্যাট দিয়ে আপনার আকাশে 36টা যে মোদী সাহেব বিমান কিনলেন, 126টা অর্ডার ক্যান্সেল করে। ইউপিএ সরকারের 126টা কেনার ফাইনাল হয়ে গেছে। সুব্রমণিয়াম স্বামী সাহেব হঠাৎ কেস করে দিলেন সুপ্রিম কোর্টে, এটা পেছনে করাপশন আছে। ওনার স্বভাব কেস করা, উনি করছেন। মোদী সাহেব এলেন, ক্যান্সেল করে 36টা কিনলেন। ইন্ডিয়া স্পেসিফিক নাকি এনহ্যান্সমেন্ট দিয়ে 3 গুণ দাম, ইজিপ্টটা কিনে 3 গুণ দাম। লোকে ভাবলো আরে দারুণ ব্যাপার হচ্ছে, ওরে বাবা, ওয়ান্ডার ওয়েপন। রাফাল একটা দুটো পড়ে থাকলে সেটা কিচ্ছু না। যুদ্ধ হলে আকাশে প্লেন উঠলে পড়বে, প্লেন বাড়িতে সাজিয়ে রাখার না। কিন্তু আপনার টোটাল ইনভেন্টরি কটা আছে? 36টার মধ্যে যে প্লেন ফটাফট পড়তে শুরু করে, তখন বিপদের। ইন্ডিয়া এই যে যুদ্ধবিরতির একটা, এটা যে নামে সিজফায়ার, সেসেশন অফ অপারেশন, যাই নাম দিন, এই যে আজকে 12 তারিখ অবধি, তারপরে আমি জানি না কি সিদ্ধান্ত হয়েছে, এই যে সিজফায়ারটা হলো, কেন ইন্ডিয়া মেনে নিল? ভ্যান্স সাহেব ফোন করেছেন আপনার ভাইস প্রেসিডেন্ট আমেরিকা। ট্রাম্প তো ক্লেম করছেন যে উনি করিয়েছেন, উনি সারা পৃথিবীতে সবই উনি করান, চাঁদ সূর্য চলে ওনার আদেশে, এটা উনি করিয়েছেন। সারগোধা এয়ারবেস আছে পাকিস্তানে, ডেপতে আছে, দূরে আছে, খুব বড় এয়ারবেস। 65-71 ভারত সেখানে গেছে, আক্রমণ করেছে। কিন্তু এবারে একটা অ্যাডিশনাল ডাইমেনশন আছে, কিরানা রেঞ্জ আছে, হিলস আছে সারগোধার কাছে। যখন আলেকজান্ডার এসেছিলেন, ফিরে যান যখন, ওনার কিছু সৈন্য থেকে গেছিল, তাদের মানে বংশধরেরা ওখানে ট্রাইব, ওখানকার উপজাতি, তাদের বসবাস। কিরানা হিলসের নিচে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, আন্ডারগ্রাউন্ড স্টক, অত্যন্ত সেন্সিটিভ জায়গা, বুঝতেই পারছেন। ইন্ডিয়ার মিসাইল স্ট্রাইক সারগোধায় গিয়ে পড়লো, আছড়ে পড়লো ওই অঞ্চলে।
আজকে যদি আপনি জানেন মানে বিমানের ডিস্টেন্সটা আর মিসাইলের ডিস্টেন্সটা, আপনি কলকাতায় বসে আছেন, আপনার যদি একটা মিসাইল গিয়ে স্ট্রাইক করে কল্যাণীতে বা আরো দূরে বর্ধমানে, তাহলে কিন্তু এই ব্যারাকপুরে ঘন্টি নড়ে যাবে, ব্যারাকপুর এয়ারবেসে ঘন্টি নড়ে যাবে। ওই ডিস্টেন্সটা ডিস্টেন্সই না এয়ারের। তো তখন কিন্তু ওখানে পাকিস্তান দেখলো মানে ব্যাপারটা গন্ডগোলের দিকে যাচ্ছে, পাকিস্তানের টিকি যাদের কাছে বাধা আমেরিকা, তারা দেখলো যে না এ হাতের বাইরে যাচ্ছে। আর এখন ইন্দিরা গান্ধীর মতন কেউ আবার যিনি নিক্সনের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, আর আমেরিকা নিক্সনের যারা বসংবদ কিসিঞ্জার ইত্যাদি, তাদের উনি পায়ের তলায় রাখবেন, ওনার চোখের সামনে দিয়ে গাড়িতে উঠে যাবেন, উনি প্রেস কনফারেন্স ক্যান্সেল করে গাড়িতে উঠে যাবেন। তো বলবেন যে আমাদের ধমকাবেন না, সেই দিন নেই। সেই এখন ইন্দিরা গান্ধীর সময় নয়, এক ফোনে কাজ হয়ে গেল। কিন্তু বিপদ কি গেল না, বিপদ গেল না। এই যে দ্য ওয়ার্ড ইজ আউট ইন দ্য মার্কেট যে ভারতের এয়ারফোর্স দুর্বলতার জায়গায়, আমরা বহুদিন ধরে 10টা স্কোয়াড্রন শর্ট, 10টা স্কোয়াড্রন 41-42-এর জায়গায় আপনি 31টা নিয়ে কাজ করছেন, হাস্যকর ভাবে বলছেন আগামী 20 বছরে মেকআপ করবো, 20 বছরে মেকআপ করবো, 25 বছরে মেকআপ করবো, সব গল্প বলছেন। যেখানে আপনি ইউক্রেন যুদ্ধে দেখছেন যে 2 মাস 3 মাস পর পর নতুন টেকনোলজি এসে যাচ্ছে। বেরাক্তার ড্রোন প্রথমে আপনার এলো টার্কি, সেটা যেই দেখলো গন্ডগোল, শাহেদ ড্রোনে নিয়ে এলো রাশিয়া। আপনি এখানে 20 বছরের গল্প দিচ্ছেন। এই যে মেসেজটা, আমার চিন্তা এইটা নিয়ে যে বিশ্ব দরবারে মেসেজ কি গেল এবং শত্রু এবং পোটেনশিয়াল শত্রুদের কাছে কি মেসেজ গেল যে আমাদের এয়ার কভারে গন্ডগোল হয়ে, শুধু শর্টেজ অফ প্ল্যাটফর্ম না, কোয়ালিটি অফ প্ল্যাটফর্ম, এইটা নিয়ে আমার চিন্তা।